লেখিকা প্রতীতি চৌধুরীর প্রেমের মানে। ক্যানভাস জুড়ে এলোমেলো তুলির আঁচড়ে শুধু ঐন্দ্রিলার মুখটাই বারবার ভেসে উঠছে। আরও একবার গাঢ় হলুদ রংটা ছড়িয়ে দিল অম্লান ওর ক্যানভাস জুড়ে। নতুন করে চেষ্টা করতে হবে ওকে, রাত অনেক হয়েছে। প্লাস্টার খসা দেওয়ালের পাশে যে রংচটা পাল্লার বড় জানালাটা আছে, ওখানে গিয়েই একটা বিড়ি ধরালো অম্লান। শ্রাবণ পূর্ণিমার রাত্রি, আকাশের বুক চিরে নক্ষত্ররাজি খেলা করে চলেছে চাঁদের আশেপাশে। মেঘ বাষ্প তৈরি করেছে চাঁদের চারিদিকে রঙিন আলোর বলয়। অম্লানকে যে খুঁজে পেতেই হবে নতুন একটা মুখ। স্নিগ্ধতা, চঞ্চলতা একসাথে খেলা করবে যার নিস্তরঙ্গ নিষ্পাপ চোখে। অভিমানী প্রেম ভরা থাকবে চোখের খাঁচাতে। দৃষ্টি হবে অধরা, বিস্তৃত। অনেক দূর পর্যন্ত এগিয়ে যাওয়ার স্বপ্ন আঁকা থাকবে যে চোখের চাউনিতে। হয়তো অন্তিমে ফুটে উঠবে মরীচিকা খুঁজে পাওয়ার বিজয়িনী হাসি। হ্যাঁ, কয়েকটা ছন্দবদ্ধ শব্দ থেকে ক্লায়েন্টের ডিমান্ড সম্পর্কে এটুকুই অবগত হতে পেরেছে অম্লান। আর সে অনুসারেই কাল বিকেল থেকে ক্রমাগত চেষ্টা চালিয়ে যাচ্ছে। একটা এজেন্সি থেকে এই আঁকাটার কন্ট্যাক্ট পেয়েছে অম্লান। রং, তুলি, কাগজ সবই অম্লানের। এজেন্সি কেবল 2000 টাকা পেমেন্ট দেবে। ক্লায়েন্টের সাথে ডাইরেক্ট এরা কিছুতেই কন্ট্যাক্ট করতে দেয় না আর্টিস্টের। তবে বিষয়বস্তু থেকে যেটুকু অনুমান করেছে অম্লান, যে কোনো ডকুমেন্টারি ফিল্ম শ্যুট বা চিত্রনাট্যে কাজে লাগবে ছবিটা। সে যাই হোক, 2000 টাকাও অম্লানের বেকার জীবনে অনেক। এই স্যাঁতসেঁতে প্লাস্টার খসা রুমটার 1000 টাকা বাড়ি ভাড়া বাদে মাসে ওর কত টাকাই বা খরচ হয়। এরকম 2-3টে কন্ট্রাক্ট প্রতি মাসে পেয়ে গেলে ওর একার দিব্যি চলে যেত। কিন্তু সে সুযোগ আর কোথায়? আর্টিস্টের সংখ্যা কাজের সংখ্যার চেয়ে যথেষ্ট বেশি। তারপর আবার ওকে এখানে চেনেই বা কজন? নেহাত বইমালার একটা স্টলে ওর আঁকা কিছু ছবি দেখে বিজনবাবুর ওকে মনে ধরেছিল। তাই তারপর থেকে এদিক ওদিক যে 2-একটা টুকটাক কাজ দেন উনি, তাতে কোনো রকম চলে যায় অম্লানের। একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের মনকে শান্ত করল অম্লান। এই মাস থেকে হয়তো ওর খরচাটা সত্যি আরও কমে যাবে। সাথে বেড়ে যাবে আগবার আরও কিছু সময়। আর কোনো তাড়া নেই ওর জীবনে প্রতিষ্ঠিত হবার। ঐন্দ্রিলাকে রাত জেগে ফোন করার জন্য সময় আর বার করতে হবে না। উইকেন্ডের জন্য টাকা বাঁচিয়ে দিন চালাবারও কোনো তাড়না নেই। ঐন্দ্রিলা যে আর কোনোদিনই ওর সাথে দেখা করতে আসবে না। তাই ওকে দামি গিফট দেওয়ার বা রেস্টুরেন্টে নিয়ে গিয়ে মাটন বিরিয়ানি খাওয়ানোরও দায়িত্ব থেকেও চিরতরে অব্যাহতি পেয়ে গেছে অম্লান। না, আর কোনো তারিখ অম্লানকে মনে রাখতে হবে না। কবে কিভাবে ঐন্দ্রিলার সাথে দেখা হয়েছিল, কবে প্রথম এই এক কামরার রুমটাতে অম্লান ঐন্দ্রিলাকে নিয়ে এসেছিল, কবে ওরা প্রথম ঘনিষ্ঠ হয়েছিল, এসব তারিখ নিয়ে আর কোনোদিন খুনসুটি হবে না ঐন্দ্রিলার সাথে। অম্লান এই সব কিছু থেকে রেহাই পেয়ে গেছে। নাক থেকে ছাড়া ধুয়োর কুণ্ডলিটা পাক খেতে খেতে যখন জানালা দিয়ে বেরিয়ে অন্ধকার রাতের আকাশে মিশে যাচ্ছিল, তখন কেউ যেন প্রশ্ন করছিল অম্লানকে, সত্যি কি ও রেহাই চেয়েছিল? ঐন্দ্রিলা ওকে ছেড়ে চলে যাওয়াতে কি ও খুশি হয়েছে, নাকি নিজের মনকে মিথ্যে বুঝিয়ে শান্ত করছে? কিন্তু কি বা করার ছিল অম্লানের? এই ছবি আঁকার তাগিদ, ক্যানভাসকে রূপ দেওয়ার তাড়নাই ওকে 5 বছর আগে ঘর ছাড়া করেছিল। তখনও তো অম্লানের বাবা বলেছিল এইচএস করে ইঞ্জিনিয়ারিং পড়তে। বলেছিল ওর যখন আঁকার হাত ভালো তখন ইঞ্জিনিয়ারিংয়ে সুবিধাই হবে। সেদিনও কিছুতেই বোঝাতে পারেনি ইঞ্জিনিয়ারিংয়ের ড্রয়িং আর ওর আঁকা এক নয়। আর্ট কলেজে পড়তে চেয়েছিল অম্লান, কিন্তু ওর বাবা রাজি হয়নি। শেষে একদিন তুমুল ঝগড়াঝাটির পর নিরুপায় হয়ে ঘর ছেড়েছিল অম্লান। ছোট থেকে মাকে কখনো চোখে দেখেনি ও। বাবার ভালোবাসাও তেমনভাবে কপালে জোটেনি। অবশ্য সেটাই খুব স্বাভাবিক ছিল। অম্লান নিজেও জানতো ওর বাবারই অফিসের এক সহকর্মীর সাথে ওনার অবৈধ সম্পর্ক আছে। তাই যেই সম্মানটা বাবা হিসেবে প্রাপ্য ছিল অম্লানের বাবার, সেটা অম্লান কোনো দিনই দিতে পারেনি ওনাকে। রং, তুলি, ক্যানভাসের ভালোবাসাকেই একমাত্র সম্বল করে শুরু করেছিল অম্লান ওর নতুন যাত্রা। জমানো যা টাকা নিয়ে কলকাতা এসেছিল তার থেকেই এই সস্তার রুমটা ভাড়া নিয়ে অল্প স্বল্প করে কোনোভাবে চালিয়েছিল কয়েকটা মাস।
তারপর এদিক ওদিক থেকে দু একটা করে কাজ পেতে শুরু করে। কখনো কোনো বইয়ের প্রচ্ছদ তৈরি, কখনো অ্যালবামের জন্য নতুন আর্ট, কখনো কারো বাড়ির দু একটা ওয়াল পেন্ট, এমনকি ইলেকশনের প্রচারের দেওয়াল লিখন, কার্টুন, এসব কিছুও করেছে 2 পয়সা এক্সট্রা পাওয়ার জন্য। আর সারাদিনের খাটুনির পর জমানো পয়সাতে রং আর ক্যানভাস কিনে এভাবেই অম্লান রাতের পর রাত জেগে সৃষ্টি করত এক একটা মাস্টারপিস। অবশ্য সেসবের গুরুত্ব হয়তো শুধু ওর কাছেই ছিল। অনেক বলে বুঝিয়ে যে 2 একটা ছবি বড় পেন্ট শপে গিয়ে দিয়ে এসেছে, তার থেকে 200-500 টাকার বেশি পায়নি। অম্লান নিজের চোখেই একবার দেখে এসেছিল কিভাবে পেন্ট শপের মালিক ওর আঁকা 18x22-এর 400 টাকাতে কেনা ছবিটা কারো বাড়ির ওয়াল ডেকোরেটের জন্য 2000-এ বিক্রি করছেন। অথচ প্রতিবার অম্লানের কাছ থেকে ছবি কেনার সময় এই বড় পেন্ট শপগুলো অম্লানকে বলে, এখন স্টক আছে, পরে আসুন, রেখে যান, বিক্রি হলে পেমেন্ট নিয়ে যাবেন, এইটা তো কমন হয়ে গেছে, ইউনিক কিছু বানান, ইত্যাদি ইত্যাদি। মাঝে মাঝে অম্লান বিরক্ত হয়ে ভাবে ওর কাছেই থাক ওর এত সাধের শখের পেন্টিংগুলো। যেদিন ও নিজের পেন্টিংয়ের এক্সিবিশন অর্গানাইজ করতে পারবে সেদিনও দেখিয়ে দেবে ওর আঁকা ছবিগুলোর মূল্য কত। নিজের পেন্টিংয়ের এক্সিবিশন, নিজের একটা পেন্ট স্টোর খোলা, এসব তো আজও ওর কাছে আকাশ ছোঁয়া স্বপ্ন। আর এই সব কিছু একমাত্র যার সাথে শেয়ার করতে পেরেছিল অম্লান, আজ সেও ওর হাত ছেড়ে দূরে সরে গেছে, হয়তো অন্য কারো হাত ধরে সুখী হওয়ার জন্যই। হাতের বিড়িটা জানালা দিয়ে ছুঁড়ে ফেলে ক্যানভাসের সামনে ফিরে এলো অম্লান। চেষ্টা করতে রইল ঐন্দ্রিলার প্রবল আবেদনময়ী মুখটা সামনে থেকে সরিয়ে একজোড়া নিষ্পাপ চোখকে সামনে আনার। ভাবতে রইল ক্লায়েন্টের দেওয়া ছন্দবদ্ধ লাইনগুলোর কয়েকটা শব্দকে। অভিমানী অধরা চোখে নেশা লাগে স্বপ্নের শখে, নিস্তরঙ্গ চাউনি কুসুম রঙে লাজে, চঞ্চলতা খেয়া বুনে মরিচিকার খোঁজে, অন্তিম স্নিগ্ধ নয়ন যুগল বিজয়িনীর সাজে। লাইনগুলো আওড়াতে আওড়াতে যে অম্লানের আঙুল আর তুলি ক্রমশ একটা কিশোরী মেয়েকে এইভাবে ক্যানভাসে রূপ দেবে তাও নিজেও বুঝতে পারেনি। নিজের আঁকা ছবির দিকে নিজেই মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে রইল অম্লান। যেন এরকম অভিমানী ভালোবাসা ভরা চোখ জোড়া ও আগেও দেখেছে কোথাও। হয়তো কিছু বলার আগে যার গাল দুটো লজ্জাতে ঢাকা পড়ে গেছে, যার নিস্তরঙ্গ নয়ন যুগল এখনো খোঁজ চালিয়ে যাচ্ছে কোনো হিরে মুক্তোর। হ্যাঁ, ঠিক এরকমই অনেকটা দেখতে ছিল ওর ছোটবেলার বন্ধু পায়েল, ওর একমাত্র খেলার সাথী, যার সাথে ক্লাস 6-এ পড়ার সময় প্রথম পরিচয় হয়েছিল ওর। ওদের জেলার বইমেলার একটা আঁকার স্টলে ঠিক এরকমই একজোড়া নিষ্পাপ চোখের ছবি এঁকেছিল অম্লান। পায়েলের মা প্রশংসা করে অম্লানকে বলেছিলেন, বাহ, তুমি তো বেশ গুণী ছেলে, কোথায় পড়ো? অম্লান মাথা নিচু করে উত্তর দিয়েছিল, সুতাপুর হাই স্কুলে। পায়েলের মা আহ্লাদিত হয়ে বলেছিলেন, তাই? আমরাও তো সুতাপুরেই উঠেছি, পায়েলের বাবার তো সুতাপুর থানাতেই পোস্টিং হয়েছে। পায়েল নিজের থেকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়ে বলেছিল, আমিও পরের বছর হাই স্কুলে ক্লাস 5-এ ভর্তি হব। পায়েলের মা যখন মাহারা অম্লানের মাথার চুলগুলো নেড়ে বলেছিল, দেখেছো আমার চঞ্চল মেয়েটাও কেমন তোমার সামনে চুপচাপ বসে রইল নিজের ছবি আঁকাবার জন্য, এই নাও চকোলেট। তখন অম্লানের মনে হয়েছিল ওর নিজের মাই যেন ফিরে এসেছেন পায়েলের মায়ের বেশে। সেসব অবশ্য আজ অতীতের ঝাপসা স্মৃতি মাত্র। পিউ কাহা পাখিটা সকালের সূর্য দেখে অম্লানের জানালার কার্নিচে বসে ডাকতে শুরু করেছে। সারা রাতের চেষ্টাতে অম্লান ক্লায়েন্টের সব লাইনগুলোর ভাব ছবিতে প্রকাশ করতে পারলেও শেষের লাইনে বর্ণিত চোখ জোড়াকে কিছুতেই আর বিজয়িনীর জয় উল্লাসে সাজাতে পারল না। মনে মনে ভাবল অম্লান, ওরা যেরকমটা চেয়েছে এটা হয়তো তার থেকে একটু আলাদা হয়ে গেছে, হয়তো বাতিল করে দেবে ওরা। তবুও কেমনই একটা মায়াতে বাধা পড়ে গেল অম্লান ছবিটার সাথে। কিছুতেই আর এই ছবিটা ক্যানভাস থেকে মুছে অন্য ছবি বানাতে ইচ্ছা করলো না ওর। ভাবল, যদি ওরা রিজেক্ট করে দেয় তাহলে ও এটাও রেখে দেবে ওর বানানো প্রিয় ছবিগুলোর মধ্যে একটা করে। এমনিতেও কত ছবি তো পড়ে আছে ওর ঘরে, মন গেলে ধুলো ঝেড়ে সেইগুলো দেখে আর নিজেই নিজের প্রশংসা করে। বিকেলে এই ছবিটা পৌঁছতে যাওয়া ছাড়া আজ আর তেমন কোনো কাজ নেই অম্লানের। রাত জাগা ক্লান্ত শরীরটাকে বিছানাতে এলিয়ে দিল অম্লান।
ইন্দু, তুমি তুমি হঠাৎ এখানে? আমি ভুল করেছিলাম অম্লান। তোমার স্বপ্নকে তোমার থেকে দূরে সরিয়ে ফেলার চেষ্টা করে সত্যি অনেক বড় ভুল করেছিলাম। পারো না তোমার ইন্দুকে ক্ষমা করে দিতে? দরজাটা খুলে নিজের চোখে বিশ্বাস করতে পারছে না অম্লান। যেই ঐন্দ্রিলা ওকে তীব্রভাবে প্রত্যাখ্যান করে সরে গেছিল, সে সত্যি ওর কাছে ফিরে এসেছে। অম্লানকে দরজার থেকে ঠেলে ঘরের ভিতরে ঢুকিয়ে শক্ত করে জড়িয়ে ধরল ঐন্দ্রিলা। তারপর পাগলের মতো অম্লানের গালে ঠোঁটে চুমু দিতে রইল। এতদিন পর অম্লান ঐন্দ্রিলাকে কাছে পেয়েছে, তবুও যেন কিছুতেই আগের মতো ওকে কাছের করে নিতে পারছে না। কোথাও যেন একটা বাধা কাজ করছে, যেন একটা সাদা ক্যানভাস বারবার অম্লানকে আটকে দিচ্ছে ঐন্দ্রিলার হওয়ার থেকে। কিছুটা ঐন্দ্রিলাকে সরিয়ে দিয়ে অম্লান বলল, কিন্তু আর কি চাও তুমি? আমার জীবনে যে কিছুই নেই এই রং আর ক্যানভাস ছাড়া। তোমাকে সুখে স্বাচ্ছন্দ্যে রাখার ক্ষমতা আমার সত্যিই নেই। ঐন্দ্রিলা কিছুতেই পিছু হটতে চাইছে না। অম্লানকে ঝাপটে ধরে ওরই বিছানাতে শুয়ে দিয়ে বলল, আমি শুধু তোমাকে চাই, আর কিচ্ছু না। হ্যাঁ, এটাই তো চেয়েছি অম্লান, যে ঐন্দ্রিলা ফিরে আসুক। তবে কিসের পিছু টান? কেন আগের মতো করে আপন করে নিতে পারছে না ওকে? সাদা ক্যানভাসটা যেন মুহূর্তে বদলে গেল ওই অভিমানী ভালোবাসা ভরা চোখের কিশোরী মেয়েটাতে। না, আর পারল না অম্লান ওই কিশোরী চোখে দৃষ্টি উপেক্ষা করতে। এক ঝটকায় সরিয়ে ফেললো ঐন্দ্রিলাকে, চেঁচিয়ে উঠল, চলে যাও ইন্দু, চলে যাও। আমি তোমাকে চাই না। তুমি আমার থেকে অনেক দূরে চলে যাও। নিজের গলার আওয়াজে নিজেরই ঘুমটা ভেঙে গেল অম্লানের। কি অদ্ভুত একটা স্বপ্ন! তাছাড়া ঐন্দ্রিলা আর কেনই বা আসবে ওর ঘরে? সে তো নিজের ঘর বাঁধতে চলেছে আর কয়েক মাস পরে মিস্টার সিংহাইয়ের সাথে। তাছাড়া ঐন্দ্রিলার মতো মডেলের সাথে সিংহাইয়ের মতো বিজনেসম্যানকেই মানায়, ওর মতো ছন্ন ছাড়া আর্টিস্টকে তো কখনোই নয়। যদিও ঐন্দ্রিলা তেমন কোনো মডেলিং এজেন্সিতে কাজ করার সুযোগ পায়নি এখনো পর্যন্ত। ওই দু একটা ফটোশ্যুট বা বেনামি কোম্পানির অ্যাড করেছে, ছোটোখাটো দু একটা ম্যাগাজিনের কভার পেজেও দেখা গেছে ওর মুখ। সে যাই হোক, ঐন্দ্রিলা যথেষ্ট সুন্দরী, আর অম্লানের মতো একটা চালচুলোহীন ছেলেকে ওর পাশে কোনোভাবে দাঁড় করানো যায় না। মনে মনে ভাবল অম্লান, ঐন্দ্রিলা ভালোই করেছে ওকে নিজের জীবন থেকে সরিয়ে দিয়ে। শুধু ঐন্দ্রিলার ওই মায়াবী চোখ দুটোর আকর্ষণকে কিছুতেই যেন ভুলতে পারছে না অম্লান। ঐন্দ্রিলার এক এক ইঞ্চি মাপা ফিগার, পাগলের মতো অম্লানকে বিছানাতে চাওয়া, এসব যেন স্বপ্নের মধ্যেও ফিরে ফিরে আসছে অম্লানের। শান্তির ঘুমে বিঘ্ন ঘটিয়ে ওকে বারবার মনে করাচ্ছে কত কিছু হারিয়ে ফেলেছে ও, কতখানি একা হয়ে গেছে আজ। একটা দীর্ঘশ্বাস নিয়ে পাশ ফিরে শুতেই দেখতে পেল অম্লান ভাঙাচোরা জানালাটার ফাঁক দিয়ে দুপুরের রোদ্দুরের আভা এসে পড়েছে রাতের আঁকা ছবিটাতে। ঐন্দ্রিলার থেকে কতটা আলাদা অম্লানের আঁকা কালকের ওই চোখজোড়া, কত স্নিগ্ধ মুখাবয়ব, না আছে কামুকতা, না আছে লাস্যতা, ঠিক যেন পায়েলের মতো নিষ্পাপ চঞ্চল অভিমানী চাউনি। তবে কি অম্লান ওর অবচেতন মনে পায়েলকেই মনে করে আজও? কিন্তু বন্ধুর থেকে এগোবার মতো তো পায়েলের সাথে ওর কিছুই ঘটেনি কোনো দিন। বিকেলের দিকে ফ্যাশন অ্যান্ড আর্ট এজেন্সিতে গিয়ে ছবিটা জমা করে আসলো অম্লান। এজেন্সি এবার ক্লায়েন্টকে ছবিটা দেখাবে, যদি ওনাদের ঠিকঠাক লাগে তো সামনের উইকেই পেমেন্ট পেয়ে যাবে। আপাতত আরেকবার এজেন্সির কন্ট্যাক্ট নম্বরটা পকেট বুকে নোট করে ঘরের রাস্তা ধরল অম্লান। দিন দুই হলো মুঠো ফোনটা সার্ভিসিংয়ে দেওয়া পড়ে আছে। ফোনটা সারিয়ে নিয়ে আসতেও সচারেক টাকা লাগবে, তাই যতদিন না টাকার জোগাড় হচ্ছে কাউকে ফোন করে খবর নেওয়ার থাকলে রাস্তার ফোনগুলোই ভরসা। পকেট হাতড়ে কিছু খুচরো বার করে রাস্তার ধারে ঠেলা গাড়ি থেকে রুটি ঘুগনি ডিনারটা প্রথমে সারল অম্লান। তারপর কয়েন বুথ থেকে ফোন লাগালো বিজনবাবুকে। দাদা, আমি অম্লান বলছিলাম, ইনোভেশনের কাজটার জন্য কথা বলবো বলেছিলেন। ওটার কিছু হলো? আরে তুই ছিলি কোথায়? পরশু থেকে তোকে ফোনে ট্রাই করছি। ফোনটা একটু খারাপ হয়েছে দাদা, দোকানে সারতে দিয়েছি। আচ্ছা শোন, এখন ওখানে তেমন কোনো কাজ নেই, তবে সুরজিৎ বলছিল একটা স্টুডিওর ওয়াল পেন্টের জন্য পার্ট টাইম কিছু লোক লাগবে। তুই একবার সুরজিতের সাথে দেখা কর, বুঝলি? কিছুটা আশাহত হয়েই অম্লান বলল, আচ্ছা দাদা, সুরজিৎ দার সাথে দেখা করব। আর বলছিলাম, শামীম স্যারের সাথে কিছু যোগাযোগ হলো? একটুক্ষণ চুপ থাকার পর ওপাশ থেকে বিজনবাবুর গলা শোনা গেল, আমি কি আর চেষ্টা করছি না? শামীমজি কলকাতাতে নেই এখন, নেক্সট মান্থে দেখছি। নিরাশভাবে রিসিভারটা নামিয়ে রাখলো অম্লান।
বিজনবাবুর কাছে শুনেছে অম্লান শামীমজি কত অখ্যাত আর্টিস্টকে কিভাবে ওনার পেইন্ট এক্সিবিশনে বিখ্যাত বানিয়েছেন। আর সেই আশা নিয়ে বিজনবাবুকে ফোন করে প্রায়ই খোঁজ নেন শামীম স্যারের। মাঝে একবার প্রখ্যাত আর্টিস্ট অখিলেশ গাঙ্গুলির সাথেও ওর হয়ে কথা বলেছিলেন বিজনবাবু। অবশ্য তেমন কিছু সুবিধা হয়নি তাতে। কয়েকটা দিন স্টুডিওর ওয়াল পেন্টিংয়ের কাজেই কেটে গেছে অম্লানের। প্রতিদিন 200 টাকার চুক্তিতে কাজ। সব মিলে ওদের টিমকে 12টা ওয়াল বিভিন্ন স্টাইলে পেন্ট করতে হচ্ছে, ইউনিক ছবি দিয়ে। অবশ্য নিজের মতে এখানে কিছুই করার নেই, সবটাই সুরজিৎ দার দেওয়া থিম আর নির্দেশ অনুসারে। খুব বেশি হলে অম্লানের মতো সাধারণ পেন্টাররা নিজের কিছু ধারণা দিতে পারে। প্রায় একটা সপ্তাহ পর স্টুডিওর রঙের কাজ শেষ হলে অম্লান আবার ফ্যাশন অ্যান্ড আর্টে দেখা করতে গেল। অবশ্য এই একটা সপ্তাহ প্রতিদিনই একবারের জন্য হলেও অভিমানী কিশোরী চোখজোড়া ওর চোখের সামনে ভেসে উঠেছে। আর অম্লান এটাও অনুমান করে নিয়েছে ছবিটা ক্লায়েন্টের মনের মতো হবে না, কারণ শেষের দুটো লাইনে যেই বয়স বা উল্লাসের ইঙ্গিত ছিল সেই অনুসারে ছবিটা বেশি ম্যাচিওর হয়ে গেছে। তাই ছবিটা আজ ঘরে ফেরত নিয়ে আসার জন্যই এক প্রকার এজেন্সিতে এসেছে অম্লান। ছবির রিসিভ কপিটা দেখাতেই এজেন্সির লেডি রিসেপশনিস্ট ভেতরে গিয়ে ডেকে নিয়ে এলো ম্যানেজারকে। নির্ঘাত কিছু একটা উত্তম মধ্যম ওর জন্য অপেক্ষা করছে ভেবে অম্লান চুপচাপ দাঁড়িয়ে রইল। ম্যানেজার এসেই পান চিবোতে চিবোতে অম্লানকে বলল, আপনাকে ফোন করে পাওয়াই যায় না, কোথায় ছিলেন? অম্লান একটু ইতস্তত করেই বলল, ফোনটা খারাপ হয়ে গেছে স্যার, সারিয়ে আনা হয়নি তাই। ম্যানেজার নিজেই 2000 টাকা গুনতে গুনতে রিসেপশনিস্টকে বলল অম্লানকে দিয়ে খাতাতে সাইন করিয়ে নিতে। ক্লায়েন্টের ছবিটা পছন্দ হয়ে গেছে ভেবে অম্লান ততটাও আর আনন্দিত হতে পারল না। ভেবেছিল হয়তো ফিরে নিয়ে যাবে পায়েলের মতো দেখতে অভিমানী চোখ জোড়াকে। অম্লানের সই করতে করতে ম্যানেজারই আবার বললেন, পেইন্টিংটা যিনি অর্ডার করেছিলেন তার সেইভাবে পছন্দ হয়নি। আমরা আপনাকে রিটার্ন করার জন্য প্রথম কল করেছিলাম, কিন্তু ওনার সাথে যিনি এসেছিলেন তার সম্ভবত খুব পছন্দ হয়ে গেছিল, তাই তিনি নিজের জন্য কিনে নিয়েছেন। আর উনি আমাদের কাছে বারবার রিকোয়েস্ট করছিলেন আপনার সাথে কন্ট্রাক্ট করিয়ে দেওয়ার জন্য। অম্লান অবাক হয়ে হাঁ করে তাকিয়ে রইল ম্যানেজারের মুখের দিকে। ম্যানেজার পানির পিকটা একটু দূরে ফেলে বললেন, আমরা ওনাকে বললাম এইভাবে এজেন্সি থেকে কোনো আর্টিস্টের কন্ট্যাক্ট নম্বর দেওয়া হয় না। তো উনি ভীষণভাবে অনুনয় বিনয় শুরু করলেন, আপনাকে নাকি একবার অন্তত ধন্যবাদ জানাতে চান। আমরা ফোন করেছিলাম কিন্তু আপনাকে তো পাওয়াই যায় না। এখন সমস্যা হচ্ছে উনি গতকাল বিকেলেও এসে খুব জোর করছিলেন আপনার সাথে কথা বলার জন্য। শেষে এই থ্যাংক ইউ নোটটা আপনার জন্য দিয়ে গেছেন। ফ্যাশন আর আর্টেরই একটা নোটবুকের কাগজে লেখা আছে, থ্যাংক ইউ, তুই যে এখানে আছিস সেটা জানতে পারা আমার কাছে অনেক বড় প্রাপ্তি। কেউ সন্ধান না দিলেও আমি ঠিক খুঁজে নেব। লেখার হাতের লেখাটা দেখে অম্লানের একবার মনে হলো যেন ওটা পায়েলেরই হাতের লেখা। কিন্তু সেটা কি সম্ভব? হয়তো ঐন্দ্রিলা ওর জীবন থেকে চলে যাওয়াতেই ওর একমাত্র নির্ভরতার জায়গাটা আবার স্বার্থপরের মতো খুঁজে পেতে চাইছে। 500 টাকার নোটগুলোর সাথেই থ্যাংক ইউ নোটটা পকেটে ভরল অম্লান। বেশ কয়েকবার ভাবার চেষ্টা করলো আর কে হতে পারে পায়েল ছাড়া। তেমন কোনো বন্ধু তোর আর জানা নেই যে কিনা ওর মতো একটা বেকারের খোঁজ করবে। শেষমেশ ভাবলো, যাকগে, টাকাটা পাওয়া গেছে যখন ফোনটা দোকান থেকে নিয়ে আসি। হয়তো ইচ্ছা করলে কয়েকটা দিন আগেই ফোনটা নিয়ে আসতে পারতো অম্লান, কিন্তু ঐন্দ্রিলা চলে যাওয়ার পর থেকে ফোনটাও বিষাক্ত হয়ে গেছে ওর কাছে। এই ফোনটাতেই তো দিনের পর দিন রাতের পর রাত কত কথা বলেছে ঐন্দ্রিলার সাথে। সারানো ফোনটা হাতে নিয়েও যেন ঐন্দ্রিলার ছোঁয়া পাচ্ছে ও আবার। নিজের উপরেই রাগ হয় আজকাল অম্লানের। সত্যি হয়তো ঐন্দ্রিলা ঠিকই বলেছে ও একটা নিষ্কর্মা কাপুরুষ। তার জন্যই তো পালিয়ে এসেছিল বাড়ি থেকে। ইদানিং ওর নিজেরও আফসোস হয়, হয়তো সেদিন বাবার কথা শুনে ইঞ্জিনিয়ারিং পড়লে ওর জীবনটাই আজ কিছু আলাদা হতো। কিন্তু সেসব ভেবেও তো আর লাভ নেই। নিজের রুমে ফিরেও কিছু ভালো লাগছিল না অম্লানের। বিছানা জুড়ে ওর ইন্দুর চেনা গন্ধটা ছড়িয়ে আছে এখনো। ঐন্দ্রিলার সাথে অম্লানের পরিচয় হয়েছিল ক্রিয়েশন স্টুডিওতে। ঐন্দ্রিলার একটা জীবন্ত পোর্ট্রেট বানাবার কন্ট্রাক্ট পেয়েছিল অম্লান এজেন্সি থেকে। বড়লোকের মেয়ে, তাই বড় বড় শখ সাধ। হয়তো নিজের ছবি আঁকিয়ে বাড়ির দেওয়ালে টাঙিয়ে রাখবে এরকম ভেবেই রং তুলি নিয়ে স্টুডিওতে হাজির হয়েছিল অম্লান।
আর সেদিনই প্রথমবারের জন্য অম্লান মুগ্ধ হয়ে প্রত্যক্ষ করেছিল ঈশ্বরের বানানো সৌন্দর্যকে। স্বল্প বসনা ঐন্দ্রিলাকে স্টুডিওর নীলাভ আলোতে রূপকথার পরীর থেকে কম কিছু লাগছিল না। লাল শিফনের শাড়িটা ভেদ করে ঐন্দ্রিলার ফর্সা গায়ের রং যেন ঠিকরে বেরিয়ে আসছিল। মোমের মতো হাত পা গুলোতে আলো এসে দোল খেয়ে যেন পিছলে পড়ছিল। ঐন্দ্রিলার আবেদনময়ী চোখজোড়া নির্বাক থেকেও কথা বলছিল ওর সাথে। অম্লানের যাতে সাবজেক্টে কনসেন্ট্রেট করতে অসুবিধা না হয় তার জন্যই মনে হয় ক্রিয়েশনের রুমটা ছিল পিন ড্রপ সাইলেন্ট। তাতেও ঐন্দ্রিলার শরীরে প্রতিটি ভাঁজ আঁকতে গিয়ে অম্লানের হাত কেঁপে উঠছিল। এয়ার কন্ডিশনারের ঠান্ডা হাওয়াতে থেকেও ঘেমে উঠছিল ওর কপাল। হয়তো অল্প বয়সী আর্টিস্টের অবস্থা অনুমান করতে পারছিল ঐন্দ্রিলা। তাই তো পরিস্থিতি স্বাভাবিক করতে ওর কানের খুব কাছে মুখ রেখে চাপা গলাতে বলেছিল, প্রথম এসেছো স্টুডিওতে, লাইভ পোর্ট্রেট প্রথমবার বানাচ্ছ আর্টিস্ট। ঘাড় নেড়ে সম্মতি জানিয়েছিল অম্লান। তাকাতে পারছিল না ঐন্দ্রিলার চোখের দিকে। যেন অদ্ভুত এক সম্মোহনী ক্ষমতা ছিল মেয়েটার। প্রায় 4 দিন ধরে টানা কাজ করে অম্লান তৈরি করেছিল 3 রকম ভঙ্গিমাতে 3টে পোর্ট্রেট। পরে অবশ্য অম্লান জানতে পেরেছিল এই পোর্ট্রেটগুলো কোনো নিছকই ঐন্দ্রিলার শখে নয়, কোনো ম্যাগাজিনের নতুন থিমে কভার পেজের জন্য। লাইভ পোর্ট্রেট পেন্ট যে এখন একটা নতুন ট্রেন্ড সেটা বুঝতে বেশ কিছুদিন লেগেছিল সরল সাধারণ অম্লানের। অবশ্য খুব সহজে ঐন্দ্রিলা আর অম্লান একে অপরের কাছাকাছি চলে এসেছিল। ওদের দুজনের না পাওয়াগুলো প্রায় একই রকম ছিল। ঐন্দ্রিলার মধ্যে চমকে দেওয়ার মতো গ্ল্যামার থাকলেও সেইভাবে মডেল ইন্ডাস্ট্রিতে জায়গা করতে পারেনি। আর অম্লানের মধ্যে আর্টিস্ট হওয়ার সব রকম প্রতিভা থাকা সত্ত্বেও তার যোগ্য সম্মান ও পায়নি। একটু একটু করে আলাপ পরিচয়ের পর ওদের কথাবার্তা বাড়তে থাকে। ধীরে ধীরে অম্লানের এই ছোট্ট স্যাঁতসেঁতে রুমটাতে আসাও শুরু করেছিল ঐন্দ্রিলা। অম্লান ভেবেছিল ওর কিছু না পাওয়া জীবনে হয়তো ঐন্দ্রিলার মতো সুন্দরীকে পাওয়াটা সত্যি অনেক বেশি। অম্লানের জীর্ণ কাঠের তক্তাতে পাতা বিছানাটা আজও সেই ঘনিষ্ঠ মুহূর্তগুলোর সাক্ষী বহন করছে। কতবার এখানেই ওদের দুটো শরীর মিলেমিশে এক হয়ে গেছে। নিজের সব স্বপ্ন ভাবনা উজাড় করে ভালোবেসেছিল অম্লান ঐন্দ্রিলাকে। তবে হয়তো ওদের একসাথে কাটানো রাত্রি শেষে আসা প্রতিটা সকালে অনুভব করতে পারত অম্লান ঐন্দ্রিলার সাথে ওর মানসিক দূরত্বটা। শারীরিকভাবে এক হতে পারলেও ঐন্দ্রিলার রহস্যময়ী হাসি, ওর কিছু কথার মানে সত্যি খুঁজে পেত না অম্লান। ওদের সম্পর্কের প্রায় 2 বছর স্বপ্নের মতো কাটার পর ঐন্দ্রিলা যখন মিস্টার সিংহায়ের সাথে ওর বিয়ের ব্যাপারে বলেছিল অম্লানকে, তখনও সত্যি চমকে উঠেছিল। আপত্তি জানিয়ে বলেছিল, ইউ লাভ মি, আই অলসো লাভ ইউ। তারপরেও তুমি অন্য কাউকে বিয়ের কথা কিভাবে বলছো ইন্দু? ঐন্দ্রিলা খুব সাধারণভাবে উত্তর দিয়েছিল, তোমাকে বিয়ের কথা তো আমি ভাবিনি অম্লান, শুধু আমার ব্যর্থতা আর একাকিত্ব ভাগ করে নিয়েছিলাম তোমার সাথে। অম্লান অবশ্য অনেক বোঝাবার চেষ্টা করেছিল। বলেছিল, আমি যে তোমাকে ভালোবাসি, এতদিন ধরে তোমার সাথে এত অন্তরঙ্গ মুহূর্ত কাটিয়েছি, সেইগুলো নিছকই একাকিত্ব ভাগ করে নেওয়ার জন্য হতে পারে না ইন্দু। এভাবে আমাকে একা ফেলে যেও না। ঐন্দ্রিলা অনেক ভেবে বলেছিল, তুমি তোমার স্বপ্ন আঁকা এসব ছেড়ে যদি সিংহায়ের কোম্পানিতে জয়েন করতে চাও তো আমি ওর সাথে কথা বলতে পারি। এই একটা রুমের বদ্ধ স্যাঁতসেঁতে জীবনে আমি হাঁপিয়ে উঠছি। এইভাবে প্রতিদিন আর মরতে পারবো না আমি। অম্লান নিজের সব স্বপ্ন ত্যাগ করার শর্ত মেনে নিয়ে বলেছিল, আমি যদি কোনো কোম্পানির কাজে জয়েন করি তুমি আর অন্য কাউকে বিয়ে করার কথা ভাববে না তো ইন্দু? ঐন্দ্রিলা ওর মায়াবী হাসিটা চারপাশে ছড়িয়ে দিয়ে বলেছিল, ডোন্ট বি সিলি অম্লান, বিয়ে তো আমি সিংহায়েকেই করব। তবে তুমি যদি ওরই কোম্পানিতে জয়েন করো তাহলে হয়তো আমাদের এই রিলেশনটা বিয়ের পরেও থাকতে পারে। এক মুহূর্তে অম্লানের হৃদয়ে জমে থাকা ঐন্দ্রিলার প্রতি সব সম্মান খণ্ড বিখণ্ড হয়ে গেছিল। মুখ ফিরিয়ে নিয়ে বলেছিল অম্লান, ছি, তুমি এতটা নীচ, এত নোংরা, তুমি, ঘেন্না হচ্ছে আমার তোমাকে। ঐন্দ্রিলাও মেজাজ চড়িয়ে উত্তর দিয়েছিল, আমি নীচ নাকি তুমি কাপুরুষ? নিজের যোগ্যতাতে কি করতে পেরেছো আজ পর্যন্ত? নেহাতি কখনো একটা বিছানা শেয়ার করেছিলাম আমরা, তাই দয়া করতে চেয়েছিলাম তোমার ভাগ্যকে। এখন দেখছি তুমি দয়ারও যোগ্য নও।
চলে গেছিল ঐন্দ্রিলা, একবারের জন্য পিছনে ফিরে তাকায়নি। আর তারপর থেকে অম্লানের জীবন আরো বেশি করে শূন্য। মুঠো ফোনটাতে কয়েকবার ঐন্দ্রিলার নম্বরটা ডায়াল করেও কেটে দিল অম্লান। আজ অম্লান বুঝতে পারছে ঐন্দ্রিলা কেবলই ওর শয্যা সঙ্গিনী ছিল, প্রকৃত ভালোবাসার যোগ্য কখনো হয়ে উঠতে পারিনি। তাই তো ছোটবেলা থেকে না পাওয়া মায়ের ভালোবাসা মেটাতে যখনই ঐন্দ্রিলার কোলে মাথা রেখেছে, ঐন্দ্রিলা ধমক দিয়ে বলেছে, ডোন্ট বিহেভ লাইক এ চাইল্ড অম্লান। অথচ ঠিক এভাবেই স্কুলে পড়ার সময় মাঝে মাঝে পায়েলদের বাড়িতে গিয়ে ওর কোলে ঘুমিয়ে পড়তো। আর পায়েল দুষ্টুমি করে অম্লানের চুলে গার্ডার বেঁধে দিত। কতই বা বয়স ছিল তখন ওদের, 12 কি 13 হবে। তাতেই কত বুঝতো পায়েল। পায়েলের বাড়িতে গান বাজনার ওর বেশ রেওয়াজ ছিল। পায়েলদের সাথে পরিচয়ের পর ওর মায়ের কাছে গান শিখতে আসতো অম্লান। পায়েলকেও আঁকা শেখাতো বড় দাদার মতো। ওর সাথে যতই দুষ্টুমি করুক পায়েল, স্নেহ করতো অম্লান। অবশ্য পায়েল কিছুতেই অম্লানকে দাদা বলে ডাকতো না। এমনকি 2 ক্লাসের বড় হলেও পায়েল অম্লানকে তুই দিয়েই সম্বোধন করত। পায়েলের মা কত বকাবকি করেছে সেই নিয়ে, কিন্তু মেয়েটা ছিল অসম্ভব জেদি। পায়েলের বাবার বদলির চাকুরি সূত্রে পায়েলরা একসময় চলে যায় অম্লানের শহর ছেড়ে। সেদিনও এই রকমই স্বজনহারা হয়ে গেছিল অম্লান। রাত্রি অনেক হলেও পুরনো সব কথা মনে করে ঘুম আসছে না ওর কিছুতেই। ইচ্ছে করছে রাত জোনাকিগুলোর মতোই জানালার রডের ফাঁক দিয়ে উড়ে আকাশে হারিয়ে যেতে। ফোনটা বাজতেই যখন ঘুম ভাঙল অম্লানের, তখন বেলা অনেক। সময় দেখে বুঝতে পারল সূর্য মাথার অনেক উপরে উঠে গেছে এতক্ষণে। আননোন নম্বর থেকে আসা কলটা ধরতেই একটা মেয়েলি গলার আওয়াজ পেল অম্লান। ফ্যাশন অ্যান্ড আর্ট থেকে কল ছিল আপনার জন্য, অর্ডার আছে একটা, বিকেল 5টার মধ্যে দেখা করুন। ভোর দিকে হালকা ঘুম লেগে গেছিল। তারপর উল্টোপাল্টা স্বপ্ন দেখে গা হাত পা এত ব্যথা করছে যে অম্লানের উঠতেই ইচ্ছা করছে না। প্রথম দিকে অবশ্য অম্লানের কলকাতায় এসে এতটা অলসতা লাগতো না। এদিক ওদিক ওর স্বপ্ন পূরণের আশাতে কত ঘোরাঘুরি করেছে। কেউ ওর ছবির সামান্য প্রশংসা করলে বিগলিত হয়ে যেত। কিন্তু এখন সবকিছুই বড্ড একঘেয়ে লাগে, আর ইচ্ছে করে না এই অনিশ্চিত জীবনে হেঁটে চলতে। ঐন্দ্রিলা যেন একা ওর জীবন থেকে সরে যায়নি, ওর সব স্বপ্ন আশা উপড়ে নিয়ে গেছে সাথে করে। একবার অম্লান ভাবলো মানা করে দেবে ফ্যাশন অ্যান্ড আর্টে কল করে, কিন্তু পরক্ষণেই ভাবলো এমনিতেই কাজ পাওয়া এতটা অনিশ্চিত, তারপর হাতের লক্ষ্মী পায়ে ঠেলা উচিত হবে না। স্নানটা সেরে সস্তার হোটেলে কিছু খেয়ে শরীরটা কোনো রকমে টেনে টুনে নিয়ে গেল ফ্যাশন অ্যান্ড আর্টের এজেন্সিতে। রিসেপশনিস্টটি সকালে ফোন করেছিল অম্লানকে। ওকে দেখে থ্যাংক ইউ নোটের সাথে একটা লেখা ছিল, রিমঝিম ছন্দে বেজে যায় যে নূপুর, গুনগুন গান গেয়ে সুর তুলে সেই সুর, তার কাটা তানপুরা হয়ে আছে অক্ষয়, অভিমানী শব্দেরা খুঁজে শুধু প্রশ্রয়, অতীতের স্মৃতি বেয়ে খুঁজেছ কি আমাকে, যদি কভু খুঁজে পাও নাম লিখো আলোকে। লাইনগুলো বেশ কয়েকবার পড়েও মাথামুন্ডু উদ্ধার হলো না অম্লানের। একটা দীর্ঘশ্বাস ফেলে ফিরিয়ে দিচ্ছিল অম্লান রিসেপশনিস্টের কাছে লেখাটা। সাথে সাথে রিসেপশনিস্ট বললেন, এই ছবিটা যেন স্পেশালি আপনি আঁকেন, এরকমের রিকোয়েস্ট আছে। আপনি বাড়িতে গিয়ে কাইন্ডলি আরেকবার ভাবুন, নয়তো অর্ডারটা আমাদেরও ডিক্লাইন করে দিতে হবে। অম্লান একবার জিজ্ঞাসা করলো, এটা কি আগের ছবিটা যে পার্টি অর্ডার করেছিলেন ওনারাই দিয়ে গেছেন? মানে এরকম শব্দগুচ্ছ দিয়ে অর্ডার তো তেমন আসে না, তাই জিজ্ঞাসা করছিলাম। রিসেপশনিস্ট বললেন, সরি স্যার, এজেন্সির পলিসি, আমি এই ব্যাপারে তেমন কোনো ইনফরমেশন দিতে পারবো না। ঘরে ফিরে অম্লানের মনে হলো এই হাতের লেখাটা সেই আগের থ্যাঙ্কিং নোটটার মতোই, যেখানে কেউ লিখেছিল ওকে ঠিক খুঁজে নেবে। তবে কি কেউ ওর সাথে কন্ট্যাক্ট করতে চাইছে? আরও কয়েকবার লাইনগুলো পড়ল অম্লান। রিমঝিম শব্দে বাজা নূপুর, গানের সুর তানপুরা, এই সব কিছু কাকে ইঙ্গিত করছে? সাদা ক্যানভাসটার দিকে তাকিয়ে ব্রেনের উপর একটু বেশি জোর দিয়েই ভাবার চেষ্টা করছিল অম্লানের শিল্পী মন। হঠাৎ আবার ভেসে এলো পায়েলের কিশোরী মুখটা, চঞ্চল অভিমানী চোখের সেই চাউনি, রিমঝিম শব্দ, গানের সুর, এসব কিছু তো পায়েলের সাথে জুড়ছে ওকে। পরের লাইনগুলো এক নিঃশ্বাসে পড়ে অনেক দিন পর প্রাণ খুলে হেসে উঠল অম্লান। এটা পায়েল ছাড়া অন্য কেউ হতেই পারে না। পায়েলের বুদ্ধিটা সেই দিনও ওর থেকেও বেশি ছিল, আর আজকেও। এজেন্সি থেকে কন্ট্যাক্ট করিয়ে দেবে না বলে এরকম কায়দাতে মেসেজ পাঠিয়েছে ওকে।
অম্লান আঁকতে শুরু করলো সাদা ক্যানভাসে একজোড়া পায়েল পরা পা। প্রতিটা তুলির স্ট্রোকে যেন বেজে উঠছে পায়েল। তানপুরার একটা অবয়ব দিয়ে অম্লান মুড়ে দিল আলতা পরা দু পায়ের নাচুনে ভঙ্গিকে। একদিকে যেমন ভরতনাট্যম নৃত্যে শাড়ির ভাঁজ পড়ে, তেমন অন্যদিকে দেখলে মনে হবে তানপুরার কেটে যাওয়া তার। সব শেষে এলো পরিচয় দেবার পালা। খুব সূক্ষ্ম হাতে আলো আধারির কায়দাতে তানপুরার ছেঁড়া তারে অম্লান লিখল নিজের ফোন নম্বরের বাংলা ডিজিটগুলো একটা অধার্য কেমিক্যাল দিয়ে, যাতে মোমের আলো পড়লে অস্পষ্ট দেখা যাবে অম্লানের ফোন নম্বর। ছবিটা ফ্যাশন অ্যান্ড আর্ট মারফত পায়েলের হাতে পৌঁছতে মাত্র 2 দিনের বেশি সময় লাগেনি। তন্ন তন্ন করে খুঁজে পায়েল পেয়েই গেল কেমিক্যালের গন্ধের উৎসস্থলটা। মোমের জোরালো আলো নিয়ে খুব সাবধানে খুঁজল পায়েল অম্লানের যোগাযোগ সূত্র। যদিও অদাহ্য কেমিক্যালটাতে ছবিটা মোমে জ্বলে ওঠার ভয় ছিল না। এক এক করে নম্বরগুলো নোট করেই ফোন লাগালো অম্লানকে। ওপাশ থেকে আগেই অম্লান বলে উঠল, হ্যালো পায়েল, কেমন আছিস? পায়েল তো অম্লানের গলা শুনে এক নাগারে বলতে রইল, তুই জানিস আমি তোকে কত খুঁজেছি ইডিয়েট। স্মার্টফোনের যুগে সোশ্যাল সাইটে যখন সবার 4-5টা করে অ্যাকাউন্ট, তোর একটাও নেই। আঙ্কেলের বাড়িতেও বছর 2 আগে গেছিলাম, উনি বললেন তুই আর ওখানে থাকিস না। হ্যাঁ রে, কিছু ঝামেলা করে এখানে চলে এসেছিস? কোথায় থাকিস রে এখন? অনেক বড় আর্টিস্ট হয়ে গেছিস বল, আমাকে তো ভুলেই গেছিস। অভিমান স্পষ্ট ঝরে পড়ছে পায়েলের প্রতি শব্দে। অম্লান বেশ ধীরে ধীরে বলল, আমাকে বলতে তো দে, আর্টিস্ট হতে পারিনি, ওই টুকটাক আঁকাআঁকি করছি। বছর 5 হলো বাড়ি ছেড়ে এসেছি। বাবা চাইছিল ইঞ্জিনিয়ারিং আর আমি আর্ট কলেজে ভর্তি হতে। একদিন খুব ঝগড়াঝাটি হলো, দিয়ে বেরিয়ে গেলাম বাড়ি থেকে। সেসব ছাড়, তুই কি করছিস এখন? তোর কিছু খবর বল। ওপাশ থেকে শুনতে পেল অম্লান পায়েলের অভিমানী গলাটা। আমার আর কি খবর থাকবে, একটা ড্যান্স ড্রামা গ্রুপে আছি, অশ্বিনী ম্যামের আন্ডারে অনুষ্ঠান করি। অশ্বিনী ম্যাম শুনেই অম্লান হেসে বলল, এ কেমন ম্যাম, পুরুষ না নারী? পায়েল ধমক দিয়ে বলল, একদম ওরকম বলবি না। তুই জানিস অশ্বিনী ম্যাম কত বড় শিল্পী? ওড়িশি, ভরতনাট্যম, মণিপুরি, কত্থক, ওয়েস্টার্ন কিছুই ওনার অজানা নয়। কত বড় বড় ওয়ার্ল্ড ফেমাস শিল্পীদের সাথে ওনার পরিচয়। অম্লান কিছুটা ইচ্ছা করেই পায়েলকে থামিয়ে দিয়ে বলল, অশ্বিনী ম্যাম নিয়ে কীর্তন গাওয়া বন্ধ হলে এবার নিজের ব্যাপারেও কিছু বল। আমাকে খুঁজে পেলি কি করে? পায়েল একটু গম্ভীর হয়েই বলল, এজন্যই তোর অশ্বিনী ম্যামকে থ্যাঙ্কস জানানো উচিত। ওনারই একটা চিত্রনাট্যে প্রয়োজন হওয়া আঁকা ছবির জন্য ফ্যাশন অ্যান্ড আর্ট এজেন্সিতে ছবি ডেলিভারি নিতে গেছিলাম কুন্তল স্যারের সাথে। দিয়ে নিজের ছোটবেলাটা ওইভাবে দেখে নিজেই অবাক হয়ে গেছিলাম। এক চান্সেই বুঝতে পেরেছিলাম এ কাজ শুধু তোরই হবে। কিন্তু এ ব্যাটা এজেন্সির লোকগুলো মহা বদমাইশ, বলে কি না আর্টিস্টের সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করতেই দেবে না। আমিও পায়েল বসু ওদের চোখের সামনে দিয়ে কন্ট্যাক্ট নম্বর আদায় করে ছেড়েছি। কিন্তু তুই কেমন ছেলে বলতো? সেই যে বাবার বদলি হওয়ার পর চলে এলাম, কোনোদিন একবারের জন্য যোগাযোগ করার চেষ্টা করলি না বল? পায়েলের অভিমান মেটাতে অম্লান বলল, চল একদিন দেখা কর, সবকিছু খুলে বলবো তোকে। প্রায় 12 বছর পর পায়েলের সাথে দেখা করলো অম্লান। ছোটবেলাতে কতই জ্বালাতো ওকে মেয়েটা। চঞ্চলতা পায়েলের চোখ থেকে বিদায় না নিলেও অম্লানের জন্য যে আগের মতোই গভীর প্রেম বাসা বেঁধে আছে সেটা বুঝতে বিশেষ অসুবিধা হলো না অম্লানের শিল্পী চোখের। পায়েলের মধ্যে ঐন্দ্রিলার মতো আবেদন বা আকর্ষণ কোনোটাই কখনো খুঁজে পায়নি অম্লান। পায়েল সেদিনও ছিল খুব সাধারণ মিষ্টি একটা মেয়ে, আর আজকেও সেই একই রকম লাগছে। ফ্রকটা কেবল চুড়িদার হয়ে উঠেছে। পায়েল গিয়ে মুখ ফুলিয়ে বলল, তুই খালি হাতে চলে এলি? ভেবেছিলাম এতদিন পর দেখা হচ্ছে আমার জন্য কোনো ছবি টবি এঁকে আনবি, তা না। অম্লান হেসে বলল, আচ্ছা আমার আস্তানাতে নিয়ে যাব তোকে, তোর যা যা পছন্দ তুলে নিয়ে যাস তোর বাড়িতে। পায়েল ঘাড় হেলিয়ে মাথার বিনুনিটা নাড়িয়ে বলল, সত্যি বলছিস তুই? তোর আস্তানা থেকে যেটা চাইবো সেটাই কিন্তু নিয়ে আসতে দিতে হবে। অম্লান পায়েলের এরকম বাচ্চামো দেখে বলল, প্রমিস, তোর যা যা পছন্দ।
তারপর ফুটপাতের ধারে ঠেলাগাড়ির ফুচকা খেতে খেতে পুরনো সব দিনের কথা মনে করে হাসতে রইল দুজনেই। একটু পরে অম্লান বলল, তোর সাথে আগে যে কেন দেখা হলো না আমার? পায়েল হাসতে হাসতে বলল, এবার তো হয়ে গেছে। অম্লান যেন একটা গভীর শ্বাস চেপে রেখে মনে মনে বলল, অনেক দেরি হয়ে গেছে রে পাগলি, তুই যেটা চাস সেটা আর হয়তো কোনোদিনই সম্ভব না। বেশ কয়েক মাস এভাবেই পেরিয়ে গেল। মাঝে একদিন পায়েলের মায়ের সাথেও দেখা করে এসেছে অম্লান। প্রতিদিনই পায়েল দুবেলা ফোন করে জ্বালাতন করে অম্লানকে। মাঝে মাঝে অম্লানের মনে হয় এবার ঐন্দ্রিলার সাথে ওর তৈরি হওয়া সম্পর্কটার ব্যাপারে পায়েলকে জানানো দরকার, কিন্তু পায়েল মেয়েটা যেন মুহূর্তের জন্য সিরিয়াস হতে জানে না। একবার বলার চেষ্টা করেছিল অম্লান, আচ্ছা তুই যদি জানতে পারিস আমার জীবনে অন্য কেউ আছে, মানে অন্য কেউ এসেছিল যাকে আমি ভালোবাসি, তো তুই কি করবি? পায়েল উত্তরে বলেছিল, বললেই হলো নাকি? তোকে ভালো লাগে বলে ছোটর থেকে মায়ের বকা খেয়েও দাদা বললাম না, রাখি পড়ালাম না। আর অন্য কেউ এলে সত্যি মেরে তাড়াবো। ঐন্দ্রিলার ব্যাপারে বলতে গিয়েও পায়েলের এরকম উত্তর শুনে বারে বারে আটকে যায় অম্লান। একদিন অম্লানকে ফোন করে বিজনবাবু হঠাৎ করেই বললেন, তোর জন্য গুড নিউজ আছে রে, শামীম স্যার তোর সঙ্গে আজ একবার দেখা করতে চেয়েছে, তুই এখনই আমার বাড়িতে চলে আয় একবার। অম্লান তো আনন্দে আত্মভোলা হয়ে ছুটে গেল বিজনবাবুর বাড়িতে। ওখান থেকে সোজা শামীম স্যারের কাছে। শামীম স্যার অম্লানকে দেখেই বললেন, এসো অম্লান, বসো। অম্লান অবশ্য শামীম স্যারকে দেখেননি এর আগে, আজ প্রথমবার দেখলেন। ভদ্রলোকের বয়স অনেক বেশি, ওনার পুরো ঘর জুড়ে আভিজাত্য আর সৃষ্টিশীলতার ছোঁয়া। অম্লান বসার পর শামীম স্যার বললেন, আমি তোমার কয়েকখানা ছবি দেখেছি, তবে আমার এক্সিবিশনের জন্য কিন্তু আরো ইউনিক কিছু আর্ট লাগবে। শামীম স্যার নিজে যে ওনার এক্সিবিশনের দায়িত্ব নিচ্ছেন বিশ্বাসই হচ্ছিল না ওর। অম্লান শামীম স্যারকে প্রণাম করে বলল, এই একটা সুযোগের জন্য 5 বছর ধরে স্ট্রাগল করছি, আমি আমার বেস্ট দেবার চেষ্টা করব স্যার। শামীম স্যার অল্প কথার মানুষ, হেসে বললেন, বহুত বড়িয়া। বিজনবাবু ফেরার পথে বললেন, অখিলেশ গাঙ্গুলির মতো বিখ্যাত আর্টিস্টদের ছবির সাথে তোর ছবির এক্সিবিশন, এই অফারটা কাজে লাগাতে পারলে আর তোকে দেখতে হবে না। নিজের ছোট্ট ঘরটাতে ফিরে সুখবরটা সবচেয়ে প্রথম পায়েলকেই দিল অম্লান। পায়েলও হেসে বলল, এটা তো জানতাম হবেই, তুই যে অনেক বড় শিল্পী হবি সেটা ছোটর থেকেই আমি জানতাম। অম্লান একটু ইতস্তত করেই জানালো, এক্সিবিশনের আগের 1 মাস আমাকে অনেক খাটতে হবে পায়েল, তোকে হয়তো ততটা ফোন করতে পারবো না কদিন, তাতে তুই রাগ করবি? পায়েল হেসে বলল, ধুর পাগল, তুই বড় আর্টিস্ট হয়ে গেলে তবেই না আমাদের বিয়ের সানাইটা তাড়াতাড়ি বাজবে। তারপর থেকে দিনে একবেলা কয়েক মুহূর্তের ফোনেই সন্তুষ্ট থাকতো পায়েল। দেখতে দেখতে চলে এলো এক্সিবিশনের দিন। সকাল থেকে প্রস্তুতি, অনেক গণ্যমান্য ব্যক্তি আর মিডিয়ার মধ্যে উপস্থিত ছিল ঐন্দ্রিলাও। ঐন্দ্রিলা অবশ্য অম্লানের ব্যাপারে না জেনে শুধু শামীমজির অর্গানাইজ করা এক্সিবিশন ভেবে আর্ট গ্যালারিতে এসেছিল। তাই যখনই দেখতে পেল অম্লানের সিগনেচার করা পেইন্টিংগুলো, তখন বেশ অবাক হয়ে গেল সে। হয়তো ঐন্দ্রিলা কোনোদিনই ভাবেনি যে অম্লান শামীম স্যারের মতো রেপুটেড পার্সনের এক্সিবিশনে পার্টিসিপেট করতে পারবে। এদিকে পায়েলকে আসতে বলে ঐন্দ্রিলার সামনাসামনি হয়ে অম্লান নিজেও বেশ অস্বস্তিতে পড়ে গেল। পায়েল ওদের সম্পর্কের ব্যাপারে কিছু না জানলেও অম্লানের অস্বস্তিবোধ, ঐন্দ্রিলার ওর দিকে ঈর্ষান্বিত চাউনি, সর্বোপরি অম্লানের কানের কাছে ফিসফিস করে কিছু বলে ঘনিষ্ঠভাবে ওকে উইশ করা, এসব থেকে অনুমান করতে পারল ওদের পূর্ব পরিচয় রয়েছে। তবে তা নিয়ে অবশ্য কোনো কথাই পায়েল জিজ্ঞাসা করল না অম্লানকে। বিজনবাবুকে এক্সিবিশনে দেখেই পা ছুঁয়ে প্রণাম করে অম্লান বলল, দাদা, আজ আপনার জন্য এসব সম্ভব হলো। আমার নামটা যদি আপনি শামীম স্যারের কাছে না বলতেন। অম্লানকে থামিয়ে দিয়ে বেশ আশ্চর্য হয়ে বিজনবাবু বললেন, আমি আর কিছু কোথায় করতে পারলাম, তোর আঁকা কয়েকটা ছবি তো অশ্বিনী ম্যাম পাঠিয়েছিলেন। অম্লান চুপ করে দাঁড়িয়ে রইল কয়েক মুহূর্ত। ওকে চুপ করে থাকতে দেখে বিজনবাবু বললেন, আরে নৃত্যশিল্পী অশ্বিনী সরকার, এই নামটা অনেকবারই শুনেছে অম্লান পায়েলের কাছ থেকে। ওর আরেকটুও বুঝতে বাকি নেই এই নাম, যশ, খ্যাতি সবকিছু পাওয়ার পিছনে দাঁড়িয়ে রয়েছে কোনো দস্যি মেয়েটা। এই প্রথমবার ওর পায়েলকে দেখে মনে হচ্ছিল প্রতিটা মেয়েই রহস্যময়ী নিজ নিজ রূপে। ওর চেনা জানা পায়েল যেন সত্যি এ পায়েল নয় যে ওকে ওর জীবনের সেরা সারপ্রাইজটা নীরবে উপহার দিতে পারে।
আজও দেখতে পেল পায়েলের অভিমানী প্রেম ভরা চোখে সেই বিজয়িনীর উল্লাস, যেটাও কখনো ছবিতে ফুটিয়ে তুলতে অসফল হয়েছিল। কয়েক মাস পেরিয়ে গেছে। পায়েল অবশ্য আগের মতোই ছটফটে। সারাদিন খুনসুটি করতে থাকে অম্লানের সাথে। অম্লান যে পায়েলের অশ্বিনী ম্যামকে দিয়ে শামীম স্যারকে রেকমেন্ড করার ব্যাপারে জেনে গেছে, সেটা আর ওকে জানিয়ে অস্বস্তিতে ফেলেনি। অম্লানের পরিচিতি মহল এই কয়েক মাসে অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। তবে অম্লান ইচ্ছা করেই ওর ছোট্ট ভাড়া ঘরটা ছেড়ে বড় ফ্ল্যাট ভাড়া নেয়নি। হয়তো আজও ওই ঘরের মধ্যে ঐন্দ্রিলার স্মৃতিগুলো ওকে চেতনে অবচেতনে আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে ধরে রেখেছে। কিন্তু শেষের কিছুদিন পায়েল এক প্রকার জেদ ধরে বসেছে অম্লানদের নতুন ঘর ভাড়া নিতে হবে, আরও সেখানে গিয়ে সব সাজিয়ে দিয়ে আসবে। আর তার আগে আজ পুরনো ঘরে পায়েলের সব কিছু নিতে আসার কথা। মনে মনে ভাবছিল অম্লান এত চেষ্টা করেও পারেনি পায়েলকে ঐন্দ্রিলার সাথে ওর সম্পর্কের সত্যিটা বলতে। হয়তো এভাবে সরল মেয়েটাকে দিনের পর দিনও ঠকাচ্ছে। আজ যখন এ ঘরে পায়েল আসবে, এ ঘর ছেড়ে বেরোবার আগেও সবটুকু বলবে পায়েলকে। এমনকি তাতে যদি ওর পায়েলকেও চিরতরে হারিয়ে ফেলে সেটাও মেনে নেবে। তবু আর লুকোচুরি খেলতে পারবে না ও পায়েলের সাথে। তাছাড়া ঐন্দ্রিলা ওর জীবনের একটা কালো অধ্যায়, যেটাকে পিছনে ফেলে এবার এগিয়ে যেতে হবে। ডোরবেলটা বেজে উঠল। পায়েল এসে গেছে বুঝতে পেরে দরজাটা খুলল অম্লান। দরজার সামনে তখন দাঁড়িয়ে আছে ঐন্দ্রিলা। ঐন্দ্রিলার কোনো এক জন্মদিনে অম্লানের দেওয়া সাধারণ একটা শাড়ি পরে, যদিও ঐন্দ্রিলার স্লিভলেস ব্লাউজটা জানান দিচ্ছে ও আজকেও সেই একই রকম আবেদনময়ী। কোনো রকম একটা ঢোক গিলে অম্লান বলল, কিন্তু তুমি হঠাৎ এখানে? ঐন্দ্রিলা কান্না ভেজা গলাতে বলল, আমি ভুল করেছিলাম অম্লান। তোমার স্বপ্নকে তোমার থেকে দূরে সরিয়ে ফেলার চেষ্টা করে সত্যি অনেক বড় ভুল করেছিলাম। পারো না তোমার ইন্দুকে ক্ষমা করে দিতে? নিজের চোখে যেন বিশ্বাস করতে পারছে না অম্লান, যেই ঐন্দ্রিলা ওকে তীব্রভাবে প্রত্যাখ্যান করে সরে গেছিল সে সত্যি ওর কাছে ফিরে আসতে চাইছে। কিন্তু কেন? অম্লানকে দরজার থেকে ঠেলে ঘরের ভিতরে ঢুকিয়ে আগের মতো শক্ত করে জড়িয়ে ধরল ঐন্দ্রিলা। তারপর পাগলের মতো অম্লানের গালে ঠোঁটে চুমু দিতে রইল। এতদিন পরে অম্লান ঐন্দ্রিলাকে কাছে পেয়েছে, তবুও যেন কিছুতেই আগের মতো ওকে কাছের করে নিতে পারছে না। ঐন্দ্রিলার সব আবেদন আটকে যাচ্ছে পায়েলের মিষ্টি অভিমানী মুখটা যখনই ছবির মতো সামনে আসছে অম্লানের। কিছুটা ঐন্দ্রিলাকে সরিয়ে দিয়ে অম্লান বলল, কিন্তু আর কি চাও তুমি? আমার আর তোমাকে দেওয়ার মতো কিছুই নেই। ঐন্দ্রিলা যেন কিছুতেই পিছু হটতে চাইছে না, ঠিক যেই রকম স্বপ্নে দেখেছিল অম্লান কয়েক মাস আগে। অম্লানকে ঝাপটে ধরে ওরই বিছানাতে শুয়ে দিয়ে ঐন্দ্রিলা বলল, পায়েলকে পেয়ে আমায় ভুলে যেতে চাইছো তুমি? কি আছে ওই সাধারণ মেয়েটার? জোর করে একটা হ্যাচকা টেনে সরিয়ে ফেলল অম্লান ঐন্দ্রিলাকে। তারপর প্রায় চেঁচিয়ে বলল, তোমার ওই নোংরা মুখে পায়েলের মতো একটা ইনোসেন্ট মেয়ের নাম জাস্ট সহ্য করতে পারছি না আমি। চলে যাও এখান থেকে। ঐন্দ্রিলা ওর আলুথালু কাপড়ে দাঁড়িয়ে রেগে গিয়ে বলল, এসব তো তুমি একদিন কত করেছো আমার সাথে, আর আজ আমাকে তাড়িয়ে দিচ্ছ পায়েলের জন্য? অম্লান বিরক্ত হয়ে বিছানাটাতে বসে গিয়ে নিজের মাথাটা দুহাতে চেপে ধরে বলল, তুমি জানো প্রকৃত ভালোবাসা কাকে বলে? প্রেমের মানে শরীর আর যৌনতা নয় ইন্দু। প্রেমের প্রকৃত মানে আমি শিখেছি পায়েলের কাছে। আর পায়েলের মতো পবিত্র একটা মেয়ের সাথে তুমি নিজের তুলনা করছো? তুমি ওর নখের যোগ্য নও ইন্দু। আজ শুধুমাত্র তোমার জন্য আমি পায়েলকে বলতে পারিনি যে ওকে ভালোবাসি। শুধুমাত্র তোমার জন্য আমি হয়তো কোনোদিনই ওকে বলতে পারবো না যে আমি ওকে অনেক অনেক ভালোবাসি। কথাটা বলার সাথে সাথে পায়েলের গলার মিষ্টি ঝংকারটা অম্লানের কান ছুঁয়ে গেল। ঠিকই বলেছ, এসবের পর আর কখনো তোমার আমাকে এই কথাটা না বলাই উচিত। মাথাটা তুলে অম্লান তাকিয়ে দেখলো পায়েল ওর সামনে দাঁড়িয়ে আছে। চোখ দুটো জলে ভেসে যাচ্ছে। সাথে সাথে অম্লান দাঁড়িয়ে উঠে পায়েলের হাত দুটো ধরে বলল, বিলিভ মি পায়েল, একটা ভুল হয়েছিল আমার। মানুষ চিনতে ভুল করেছিলাম আমি। প্লিজ পায়েল, ফরগিভ মি। এদিকে ঐন্দ্রিলা ততক্ষণে মুখ ঘুরিয়ে বেরিয়ে চলে গেছে অম্লানের ঘর থেকে। পায়েল অম্লানের হাত দুটো ছাড়িয়ে দিয়ে বলল, আজ আর কিছু শুনতে চাই না আমি, সবকিছু নিজের চোখে দেখার পর। অম্লান দাঁড়িয়ে রয়েছে অপরাধীর মতো মাথা নিচু করে। দুজনেই চুপ। পায়েলি কাঁদতে কাঁদতে বলল, তুমি বলেছিলে কখনো আমার পছন্দ মতো জিনিস তোমার ঘর থেকে আমি নিয়ে যেতে পারি, তাই সেটুকু নিয়েই চলে যেতে চাই এখান থেকে। তারপর ঘরের এদিক ওদিক ঘোরাঘুরি করে অম্লানের কাগজ, রং, ক্যানভাস সবকিছু এলোমেলো করে পায়েল ফিরে এলো অম্লানেরই কাছে। অম্লান তখনও একই রকমভাবে দাঁড়িয়ে আছে। সত্যি যে ওর পায়েলকে দেওয়ার মতো বা বলার মতো কিছুই নেই আজ।
পায়েলই অম্লানের হাতটা টেনে ধরে বলল, তোমার সারা ঘর ঘেটে এই একটা জিনিসই পছন্দ হয়েছে আমার, এটাই নিয়ে যাচ্ছি। অম্লান মাথা তুলে দেখল পায়েল খালি হাতে দাঁড়িয়ে আছে, শুধু শক্ত করে অম্লানের হাতটা ধরে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।